খালেদা জিয়ার সমাধিতে দোয়া ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, পুরো দেশই এখন তার পরিবার। ফেসবুক পোস্টে তারেক রহমান, সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। বেগম জিয়াকে নিয়ে মানুষের আবেগ বিএনপিকে আরও শক্তিশালী করবে বলেছেন মির্জা ফখরুল। যথাসময়ে নির্বাচন হবে আশা সালাউদ্দিনের। বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে জয়শঙ্করের আশা ইতিবাচক। দুদেশের সম্পর্ক উন্নয়ন হবে কিনা তা ভবিষ্যতে বলে দেবে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলে কোনো ঝামেলা না হওয়ায় উপদেষ্টা পরিষদের সন্তোষ। যাচাই বাছাইয়ের প্রথম দিনে দেশের 5 জেলায় 13 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই। উচ্ছ্বসিত শিশুরা, সন্তুষ্ট শিক্ষক আর অভিভাবকরাও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই সমাহিত করা হয় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তারপর থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় পুরো জিয়া উদ্যান এলাকা। সংসদ ভবনের বিপরীতে শহীদ জিয়ার মাজারের মূল ফটকের সামনে ও ভেতরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বেলা 12টার কিছু আগে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সমাধিস্থল। সকল বয়সী সাধারণ মানুষ ও বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা শ্রদ্ধা এবং দোয়া মোনাজাত করেন। শ্রদ্ধা জানান বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, খালেদা জিয়ার মধ্যে যে দেশপ্রেম ও আদর্শ ছিল তার প্রতিচ্ছবি তারেক রহমানের মাঝেও রয়েছে। আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তার প্রতিফলন দেখবে দেশের মানুষ। আমি বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। কেরানীগঞ্জ 8 বাজার থেকে এখানে আসছি আসলে দেখার জন্য। আমাদের মনে অনেক দিনের আকাঙ্ক্ষা যে আমাদের বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়াকে দেখবো, তো দেখতে তো পারি না, এই জন্য ওনার মাজারকে আসলে দেখার জন্য আসলাম, জিয়ারত করছি। আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হয়েছে, গেট খুলে দিয়েছে, তো এই সুযোগে আমরা চলে আসছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে না পারলেও অন্তত পক্ষে ওনার খবর জিয়ারত করতে পেরেছি। একটু মনে একটু শান্তি পাচ্ছি। 2 বছর তো অসুস্থ থাকার পর দেখা হয় না, সাক্ষাৎ হয় না, কিন্তু কালকে জায়নাজা মরহুমা খালেদা জিয়া জায়নাজা পড়ছে। এখন যাওয়ার পথে চিন্তা করবো না কবরে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা কবরটা দোয়া করে যাই। কালকে মাটি দিছে, আজকে কবর জিয়ারত করতে আসছি। ওনাকে খুব ভালোবাসি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3য় দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এদিকে মায়ের অন্তিম যাত্রাকে স্মরণীয় করে রাখায় সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বললেন, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো দেশই তার পরিবার হয়ে উঠেছে। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, গতকাল ছিল তার জীবনের এক গভীর শোকের মুহূর্ত। মাকে শেষ বিদায় জানাতে পেরেছেন তিনি। এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজনৈতিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, জাতীয় শোকের এই কঠিন সময়ে সবাই উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছে, যা জিয়া পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়। গভীর শোকের এই সময়ে বাবার সবার সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ তার পরিবারের হৃদয়ে স্পর্শ করেছে বলেও জানান তিনি। দেশনেত্রীর অন্তিম যাত্রায় অবিরত দায়িত্ব পালন করায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সকল সদস্যদেরও ধন্যবাদ জানান তারেক রহমান। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ বিদেশের মিডিয়া কর্মী আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জানাজার নামাজ ও দাফনের খবর, ছবি ও ভিডিও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। তাদের সবার প্রতিও আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বেগম খালেদা জিয়াকে নিয়ে মানুষের যে আবেগ তা বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে রাখা শোক বইতে স্বাক্ষর করেন সমাজের বিশিষ্টজনেরা। এ সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের ভালোবাসার কারণ হচ্ছে তিনি ব্যক্তিত্ব সম্পন্ন এবং কখনো দেশের স্বার্থে আপোস করেননি।
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, কারাগারে গেছেন। অত্যাচার নির্যাতনের পরও দেশ ছেড়ে যাননি তিনি। এসব কারণে দেশের সাধারণ মানুষ তার জানাজায় সমবেত হয়েছেন এবং চোখের পানি ফেলেছেন। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান জনগণকে সাথে নিয়ে দলের জাতীয়তাবাদী পতাকাকে এগিয়ে নিয়ে যাবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। তারেক রহমানের হাত ধরেই স্বাধীনতার সার্বভৌমত্ব সুসংহত থাকবে বলে দেশের মানুষ বিশ্বাস করে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে একটা অবস্থান তৈরি করে গেছেন এবং তার পুত্র আমাদের নেতা তারেক রহমান সাহেব এর যেমন একটা দায়িত্ব আছে, ঠিক একই সঙ্গে বিএনপি প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে। সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল থাকায় কোনো জটিলতা হবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে সাংবাদিকদের কথা বলেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, নির্বাচন হতে কোনো বাধা নেই এবং তাদের আশা যথাসময়েই নির্বাচন হবে। বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার সুখকে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই, সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সাথে। নাবিল, গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে কারা কারা এসেছেন জানাবেন। মামুন, আমরা সকাল থেকেই দেখছি আজকে শোক বই যে স্বাক্ষর করার শেষ দিন অনেকেই কিন্তু আসছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ডাকসুর প্রতিনিধি দল তারা এসেছিলেন, সাদেক কায়েম ডাকসুর ভিপি তিনিও এসেছিলেন, এবং কিছুক্ষণ আগে বাংলাদেশের মেক্সিকোর নিযুক্ত যিনি রাষ্ট্রদূত মুশফিক ফজলে আনসারি তিনিও এসছেন, এছাড়াও আলজেরিয়ার রাষ্ট্রদূত এসছেন। এবং আমরা যেটি জানতে পারছি যে জামাতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও কিছুক্ষণের মধ্যে 7টার মধ্যে এখানে আসবেন এবং তারেক রহমানের প্রতি তার যে কন্ডোলেন্স সেটি তিনি আসলে জানাবেন। এছাড়াও আমরা দেখছি যে বিএনপির অনেক নেতাই কিন্তু কেন্দ্রীয় নেতারাই কিন্তু এখানে সকাল থেকে আছেন এবং তারা যারা আসছেন শোক জানাতে তাদেরকে রিসিভ করছেন, এবং বিকেলে 4:30টার পর থেকে তারেক রহমান নিজেই তিনি এখানে উপস্থিত আছেন এবং যারা আসছেন তাদের সাথে তিনি সরাসরি কথা বলছেন। এছাড়াও আমরা যেটি জানতে পেরেছি পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার তারাও এখানে আসবেন কিছুক্ষণের মধ্যেই বেগম জিয়ার যে এই প্রয়াণ সে বিষয়ে শোক জানাতে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তাদের যারা রয়েছেন তারা এখানে আসছেন। এছাড়া বিভিন্ন দেশের বাংলাদেশে নিযুক্ত যারা রাষ্ট্রদূত রয়েছেন তারা আসছেন, তারা শোক জানাচ্ছেন, এবং বিএনপির যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন তাদেরকে আজকে এই গুলশানের যে রাজনৈতিক কার্যালয় সেখানে আসতে আসলে নিরুৎসাহিত করা হয়েছে, এবং সে কারণে কিন্তু এখানে যে পরিবেশ সেটি আসলে কিছুটা ভিড়মুক্ত। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, আরেকটি শোক বই কিন্তু খোলা হয়েছে, সেটি হয়েছে নয়াপল্টনের যে কার্যালয় সেখানে, এবং নয়াপল্টনের কার্যালয়ে সেখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা তাদের শোক জানাতে পারছেন। এই যে গুলশানের যে শোক বইটি সেটি 30 তারিখেই খোলা হয়েছিল, এবং গত 3 দিন ধরেই কিন্তু আমরা দেখেছি যে নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এসছেন। এছাড়া বিভিন্ন দেশের যারা প্রতিনিধিরা যারা এসছিলেন, যেমন ভারতের রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, তারা কিন্তু গতকালকে এসছেন, এসে তারেক রহমানের কাছে সরাসরি তাদের যে শোক সেটি তারা জানিয়েছেন। এছাড়াও আজকেও কিন্তু আমরা দেখছি যে তারা আসছেন, এবং সময় অনুযায়ী বিকেল 6টায় কিন্তু, অর্থাৎ কিছুক্ষণ আগে শোক বইয়ে সই করার যে সময় সেটি শেষ হয়ে গেছে, তারপরেও অনেকেই আসবেন, সরাসরি তারেক রহমানের কাছে শোক জানাবেন। মামুন। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আশার মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন দূর হবে কিনা তা ভবিষ্যতেই বলে দিবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে জয়শঙ্করের আশাকে ইতিবাচক মনোভাব হিসেবে দেখছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন উপদেষ্টা। বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ, এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন এটা সবাই জানে। দেশের মানুষের মাঝে তার দলমত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে। এটা অবশ্যই তারাও সবাই রিকগনাইজ করে, সাউথ এশিয়ার অন্তত সবাই সেটাকে রিয়েলাইজ করে। তার মৃত্যুতে এবং তার যে অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছেন, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো জেস্টার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলে কোথাও কোনো ঝামেলা হয়নি। স্মরণকালের সবচেয়ে সেরা নির্বাচন হবে বলেও দাবি করেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় নগর নীতিমালা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এছাড়া এনআইটি রহিতকরণ অধ্যাদেশের খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদনও দেয় উপদেষ্টা পরিষদ। ফলে ন্যাশনাল ডেটা অথরিটি হচ্ছে না, আগের মতো নির্বাচন কমিশনই এই দায়িত্বে থাকছে। এছাড়া বেসরকারিভাবে হজ ব্যবস্থাপনাকারী এজেন্সিগুলোর অনিয়ম কিভাবে আইনের আওতায় আনা যায় তা নিয়েও আলোচনা করে উপদেষ্টা পরিষদ। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সভায় নেওয়া সিদ্ধান্ত নিয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় নির্বাচনে আসন প্রতি মনোনয়নপত্র দাখিল করেছেন গড়ে 8 জন। এছাড়া 50টির মতো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। গণভোটের বিষয়েও মানুষ অবগত বলে জানান প্রেস সচিব। এছাড়াও প্রাথমিক ও নবম শ্রেণীর 80% বেশি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর 60% বেশি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানান। বাকিদের হাতে 15 জানুয়ারির মধ্যে নতুন বই পৌঁছে যাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এখন বাংলাদেশের 90% লোকই যারা আন্ডার এজ তারা ছাড়া সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করেন, অনেকেই ইউজ করেন, এবং তারা দেখেন যে ফলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা পুরোপুরি সবাই দেখছেন যে কিভাবে গণভোট দিতে হবে, কি কোন ইস্যুগুলো নিয়ে গণভোটগুলো হচ্ছে। সঠিক তথ্য না থাকায় যাচাই বাছাইয়ের প্রথম দিনে দেশের বিভিন্ন জায়গায় এ পর্যন্ত বাতিল হয়েছে 13 প্রার্থীর মনোনয়ন। খুলনা 1 আসনে 9 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, অবৈধ ঘোষণা করে বাতিল করা হয়েছে 3 প্রার্থীর, আর স্থগিত রাখা হয়েছে 1 প্রার্থীর মনোনয়নপত্র। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসম জামশেদ খন্দকার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেয়া 13 প্রার্থীর মধ্যে 9 জনকে বৈধ প্রার্থী ঘোষণা করেন তিনি। রংপুর 1 আসনে 9 প্রার্থীর মধ্যে 8 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে জেলার রিটার্নিং কর্মকর্তা ইনামুল আহসান। দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় প্রার্থিতা বাতিল হয়েছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর। প্রার্থিতা যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে নরসিংদী 2 ও নরসিংদী 4 আসনে বাদ পড়েছেন 4 প্রার্থী। আবেদনপত্রের শর্ত পূরণ না হয় বাতিল হয়েছে তাদের আবেদন। 2 আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন 17 জন। পটুয়াখালীতে 4টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কাগজপত্রে ত্রুটি থাকায় প্রাথমিকভাবে বাতিল হয়েছে 3 জনের আবেদন। যাচাই বাছাই সম্পন্ন হয়েছে মুন্সিগঞ্জ 1 ও 2 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র। এদের মধ্যে 1 আসনের 2 স্বতন্ত্র প্রার্থীর আবেদন বাতিল হয়েছে। রাষ্ট্রীয় শোকের মধ্যেও থেমে নেই নতুন বই বিতরণ কার্যক্রম। উৎসব না থাকলেও স্বল্প পরিসরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বই সংগ্রহ করেছেন। নতুন ক্লাস ও নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা। নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে সন্তুষ্টির কথা জানান শিক্ষকরাও। সন্তানের নতুন বই হাতে পাওয়ায় উচ্ছ্বসিত অভিভাবকরাও। এদিকে রাজধানীর শেরেবাংলা নগরের আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের বই বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। বলেন, শিশুদের মানোন্নয়নে অভিভাবকদের জন্য গাইডলাইন বই ছাপার
কাজ চলমান আছে। এনসিটিবির তথ্য মতে প্রাথমিকের জন্য এবার 8,59,379 কপি বই ছাপানো হয়েছে। অন্যদিকে মাধ্যমিক স্তরের জন্য এবার 18,32,08,693 কপি বইয়ের লক্ষ্যমাত্রা থাকলেও 30 ডিসেম্বর পর্যন্ত প্রায় 66% বই উপজেলাগুলোতে সরবরাহ করা হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত কোমলমতিরা। সন্তুষ্টির কথা জানিয়েছেন শিক্ষক আর অভিভাবকরাও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। চট্টগ্রামের বিভিন্ন স্কুলে স্বল্প পরিসরে বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিন আগের মতো বই উৎসব না হলেও বেশিরভাগ স্কুলই শিক্ষার্থীদের নতুন বই দিয়েছে। তবে কয়েক জায়গায় ভিন্নতাও রয়েছে। অনেক স্কুলে শিক্ষার্থীরা বই পায়নি বলে অভিযোগ উঠেছে। বরিশালে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। 3 দিনের রাষ্ট্রীয় শোক থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল না উৎসব। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। খুলনায় সকাল থেকেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। তবে প্রাথমিক স্তরের সব বই পেলেও মাধ্যমিকের 44% বই এখনো পৌঁছায়নি বলে জানিয়েছে স্থানীয় শিক্ষা অফিস। একবারে সব করা পাইছি এবং একটাই পাইছি, এটা আসলে খুবই একটা ভালো দিন। কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হয়েছে রাজশাহীতে। প্রাথমিকে 41,626টি এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দেওয়া হয়েছে 11,19,204টি বই। চাঁপাইনবাবগঞ্জেও ক্ষুদে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্য বই। এবার বইয়ের মলাটে জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমি মাননীয় সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে 1 তারিখের মধ্যে আমাদের স্কুলে বই দেওয়ার জন্য। প্রত্যেক বইয়ের এখন পিছনে ছবিগুলো দেখে যে জুলাই মাসের গ্রাফিতিগুলো আছে, এগুলো দেখে অনেকই সুন্দর লাগছে। নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত সিলেটের শিক্ষার্থীরা। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন পাঠ্য বই পেয়েছে শিক্ষার্থীরা। শহরের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করা হয়। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক। বছরের প্রথম দিন জয়পুরহাটের শিক্ষার্থীরাও হাতে পাঠ্য বই পেয়েছে। রাষ্ট্রীয় শোক থাকায় এবার কোনো উৎসব নেই। নতুন বছরে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দিয়েছেন শিক্ষকরা। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় এবার বই উৎসবের কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না। হিলি সীমান্তের কোমলমতি শিক্ষার্থীরাও পেয়েছে নতুন বই। হাকিমপুর উপজেলা পরিষদ আদর্শ বিদ্যানিকেতনে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। খাগড়াছড়িতে 706টি প্রাথমিক এবং 123টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে। জেলা জুড়ে একযোগে বিতরণ করা হয় নতুন বই। কিশোরগঞ্জে সাধারণ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে। উৎসব ছাড়াই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নতুন বই সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চশিকের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন ও তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলা 2টি দায়ের করেন দুদকের উপ সহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব। তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে 86,90,237 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তার নামে মোট 16,51,10,352 টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে অপর মামলায় জিয়াউল হক সুমনের স্ত্রী শাহানাজ আক্তারের বিরুদ্ধে 2,26,269 টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে 4 জন নিহত ও 1 জন গুরুতর আহত হয়েছেন। উপজেলার ঝলমলিয়া এলাকায় ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর নিশ্চিত করেন পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর সরওয়ার হোসাইন। তিনি জানান, সকালে ঝলমলিয়া বাজারের কলাহাটে বিক্রেতারা একত্রিত হয়েছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর চাপায় ঘটনাস্থলে 4 জন নিহত হয়।
গুরুতর আহত হয় আরও একজন। আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত 4 জনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে। নিহতরা হলেন নাটোর সদরের সিয়াম ও মোনকের প্রামাণিক, বাগাতিপাড়া শালাইনগরের সেন্টু ও চারঘাটের অস্কারপুরের ইসলাম উদ্দিন। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। তীব্র শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চলও। হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। পৌষের শীতে জুবুথুবু চুয়াডাঙ্গার জনপদ। তাপমাত্রার পারদ নেমেছে 8 ডিগ্রির ঘরে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউই। সবচেয়ে দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের শীতে নাকাল জনজীবন। রাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে জেলার পথঘাট। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ভোর থেকে শীতের তীব্রতা আরও বেড়ে যায়। বৃহস্পতিবার সকাল 9টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের পরিমাণ আরও বেড়ে শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শীতের তীব্রতায় কাঁপছে সিলেটও। আজ সিলেটের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সিলেটে বেড়েছে শীতের প্রকোপ। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে পুরো অঞ্চল। সবচেয়ে বেশি ভোগান্তিতে গরিব মানুষগুলো। কুয়াশা খুব ঠান্ডা, খুব কুয়াশা যায় না। কুয়াশার জন্য, ঠান্ডার জন্য আমরা বাসা থেকে বাড়াইতে পারতেছি না, কামে কাজে যাইতে পারতেছি না। আমাদের দিন খুব কষ্টে যাইতেছে। ব্যবসা বাণিজ্য তেমনইও নাই, ওইলে কুয়াশা, ঠান্ডা খুব বেশি। ঠান্ডা বেশি, লেপটুসের কাজ এখন কম। আজকে সিলেটে আসলে খুব বেশি ঠান্ডা। এত ঠান্ডা আমাদের মানে এত বছর বয়স পর্যন্ত আমরা এরকম ঠান্ডা দেখি। খুবই কষ্ট হচ্ছে। সকাল সকাল আসলে যারা কাজে যাচ্ছে আমরা তাদেরকে এই শীতের তীব্রতা আসলে অনুভূতি বেশি করতে হচ্ছে। সেতু আছে, তবে সড়ক নেই। নির্মাণ কাজ শেষ হবার প্রায় 2 বছর পরেও সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করা যাচ্ছে না প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা সেতুটি। নেত্রকোনা সদরে এই ব্রিজটি এলাকার মানুষের জন্য আশীর্বাদের বদলে হয়ে উঠেছে দুর্ভোগের আরেক নাম। কবে নাগাদ সংযোগ সড়ক নির্মাণ করে ব্যবহারের উপযোগী হবে এই সেতু, সে ব্যাপারে কোনো তথ্য নেই কর্তৃপক্ষের কাছেও। নেত্রকোনা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরীর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন পরিষদের সামনে থেকে কুমারপুর ফেরিঘাট সড়কের নারিয়াপাড়া খালের ওপর নির্মিত 40 মিটার পিসি গার্ডার সেতুটি নির্মাণের 2 বছর পরও চলাচলের জন্য খুলে দেয়া হয়নি। মূলত সংযোগ সড়ক নির্মাণ না করায় চালু হচ্ছে না সেতুটি। 3 কোটি 45 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি ব্যবহারের কোনো সুযোগ পাচ্ছেন না এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, আশপাশের অন্তত 14 গ্রামের প্রায় 20,000 মানুষ ইউনিয়ন পরিষদে আসা যাওয়া সহ জেলা সদরে চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানোর একমাত্র ভরসা এই রাস্তা। অনেক কষ্ট করে চলাচল করে এই রাস্তায়, এখনো এদিক দিয়ে গাড়ি লিয়ে যাইতে পারি না। অনেক কষ্ট করে যাইতো, আর যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। নিশ্চিত যাওয়া লাগে। ব্রিজ তো এইভাবে জুলাই রেখে দিছে। এই রাস্তার মধ্যে আমরা যানবাহন করার মতো ক্ষমতা আইতেছি না। আর আমরা হলিগ্রামের লুয়ে সবাই রাস্তা আমরা এটা দিয়েছি খুশি ভাবে, তারা করতেছে না। এটা আমরা চাইতেছি রাস্তা করার জন্য। 3-4 বছর ধরে এই রাস্তা করব অনেক এই গেছে বার এই রাস্তা করছে করিয়া হারিয়া অনেক তো আর এই খোঁজখবর নেই। কিশোরগঞ্জের MS মির্জা কনস্ট্রাকশন ও মামুন কনস্ট্রাকশনকে 2021 সালে সেতুটির নির্মাণের কাজ দেয়া হয়। সেতুর কাঠামো শেষ হলেও সংযোগ সড়ক তৈরি হয়নি। এজন্য ঠিকাদারকে দুষছেন স্থানীয়রা। অল্প একটু মারিয়া রাখার জন্য এই ব্রিজ দিয়ে আজকে কোটি কোটি টাকা সম্পদ করে দিয়েছে। কন্ট্রাক্টরে করে না কইছে, তার মানে মূলত আমরা হুনতা এসে কইতেছে না মাডার কাজ করে দিলে পরে মনে করেন যে কাজ তারা দিব না, কাজ দিত না করণটা। ঠিকাদার জানালেন, জমি নিয়ে জটিলতায় সংযোগ সড়কের নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস LGEDর। আসলে ব্রিজটা অলরেডি সিভিল ওয়ার্ক শেষ, আর শুধু অ্যাপ্রোচের কাজ বাকি আছে। এটা যদি অনেক আগে শুরু হয়েছে, অ্যাপ্রোচের মাটির সমস্যা বা অ্যাপ্রোচের জমির সমস্যার কারণে করতে পারতেছে না। আর ইতিমধ্যে ঠিকাদার সব আসছিল, এসব লোকজনের সাথে কথা বলছে, হয়তো 2-1বার মিটিং হচ্ছে, আরো হয়ে আশা করতেছি খুব মানে একটা কিছু সিদ্ধান্তে
বুঝতে পারবে। দেরি হয়েছে যে এলাকাবাসী দাবি ছিল যে রাস্তাটা ঈদগাহ মাঠটা সংস্কার করে দেওয়া, যে কোনো কাজে একটু বাধাও দিয়েছিল। তো ঈদগাহ মাঠটা আমরা সংস্কার করার জন্য মালামাল সব কিছু নিয়ে আসছিলাম। আমরা পরে এদের এলাকাবাসী দাবি হলো যে তাদেরকে বাউন্ডারি ওয়াল করে দিতে হবে। বাউন্ডারি ওয়াল কীভাবে আমরা করে দিই, এটা তো কোনো বাজেট নাই বা কোনো কিছু করার সুযোগ নাই। শিগগিরই সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করে দুর্ভোগ কমাবে কর্তৃপক্ষ, আশা ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে জেলা প্রশাসনের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মহানগরীর নন্দনকানন সিনেমা প্যালেস মোড়ে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক। বরিশালে যানজট নিরসনে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। অভিযানে আটক করা হয় নাম্বার প্লেটবিহীন হলুদ অটোরিকশা। পরে রাস্তায় চলাচল না করার শর্তে মুচলেকা নিয়ে রিকশাগুলো ছেড়ে দেওয়া হয়। আজ থেকে বেনাপোল স্থলবন্দরে মাশুলের হার ৫% বৃদ্ধি কার্যকর হয়েছে। ব্যবসায়ীরা জানান, দেশের অন্য স্থলবন্দরের তুলনায় বেনাপোল স্থলবন্দরের মাশুল কিছুটা বেশি। চরাঞ্চলের শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগানো ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে সংলাপ হয়েছে কুড়িগ্রামে। সদরের ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন যাত্রাপুর ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কাশেম আলী। পল্লীকবি জসিমউদ্দিনের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে ফরিদপুরে। সকালে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের আয়োজনে শহরের অম্বিকাপুরে কবির বাসভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়ার সমাধিতে দোয়া ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। পুরো দেশে এখন তার পরিবার। ফেসবুক পোস্টে তারেক রহমান, সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। বেগম জিয়াকে নিয়ে মানুষের আবেগ বিএনপিকে আরও শক্তিশালী করবে বলেছেন মির্জা ফখরুল। যথাসময়ে নির্বাচন হবে আশা সালাউদ্দিনের। বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে জয়শঙ্করের আশা ইতিবাচক। দুদেশের সম্পর্ক উন্নয়ন হবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলে কোনো ঝামেলা না হওয়ায় উপদেষ্টা পরিষদের সন্তোষ। যাচাই বাছাইয়ের প্রথম দিনে দেশের ৫ জেলায় ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই। উচ্ছ্বসিত শিশুরা, সন্তুষ্ট শিক্ষক আর অভিভাবকরাও। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।